ভয় তখনই সবচেয়ে বেশি হয় যখন বিপদ আসে নীরবে। আপনি কখনো ভাবতেও পারবেন না রাতের আধারে পথ চলা এক ট্রাক ড্রাইভার আপনাকে তার পরবর্তী শিকার বানাতে পারে। আজকে এমন এক ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের গল্প নিয়ে এসেছি, যার একমাত্র উদ্দেশ্য ছিল খুনের শিহরণ উপভোগ করা। শিকার করেছিলেন ১০৭ জন নিরীহকে। তিনি কোনো ব্যক্তিগত শত্রুতা বা লুটপাটের জন্য খুন করতেন না। তার শিকার হতেন সম্পূর্ণ অচেনা নিরীহ মানুষ, কারণ শুধু তিনি খুন করে আনন্দ পেতেন। ২০০৭ সালের এক রাতে যখন সবাই ঘুমের ঘোরে ছিল, ঠিক তখনই সে আক্রমণ করে ম্যাকডোনা পরিবারকে। কিন্তু সেই রাতে অপ্রত্যাশিত কিছু ঘটে। কে ছিল এই ঘাতক এবং কিভাবে সে ১০৭ জনকে হত্যা করেও আরামে ঘুরে বেড়াচ্ছিল, এবং তার শেষ পরিণতি বা কী হয়েছিল তা নিয়েই আজকের এই ভিডিও। ২০০৭ সালে পশ্চিম হ্যানোভার টাউনশিপ, ডাউফিন কাউন্টিতে টড এবং ডার্লিন তাদের ২ সন্তান নিক এবং নিকোলকে নিয়ে হাইওয়ের নিকটবর্তী একটি এলাকায় শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। টড এবং ডার্লিন ১৫ বছর ধরে একে অপরকে চিনে থাকলেও তাদের বৈবাহিক জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। ১৩ জুলাই রাত ১০টার দিকে টড ঘুমাতে যায় এবং ডার্লিন তাকে বলে সে কিছুক্ষণ পরে আসবে। টড কিছুটা মুচকি হেসে চলে যায়, কারণ সে জানে তার স্ত্রী এখন গভীর রাত পর্যন্ত তার বন্ধুর সাথে কথা বলবে। রাত প্রায় ২টার দিকে ডার্লিন তখনও তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। কিন্তু পরিস্থিতি হঠাৎই এক বিরক্তিকর মোড় নিয়েছিল যখন হঠাৎ ফোনের অপর প্রান্তের বন্ধুটি ডার্লিনের চিৎকার শুনতে পায়, এবং এরপর ডার্লিনের ফোনটি বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের এতদিনের সম্পর্কে এমনটা কখনো ঘটেনি। তার বন্ধু তৎক্ষণাৎ ডার্লিনের বাড়িতে ছুটে গিয়েছিল, কিন্তু যখন সে পৌঁছালো তখন সে ডার্লিনকে ফ্লোরে পড়ে থাকতে দেখতে পেল। তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল। তিনি দরজায় ধাক্কা দিতে থাকলেন, কারো উত্তর পাওয়ার আশায় মরিয়া হয়ে উঠলেন। কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে অবশেষে তিনি 911-এ কল করলেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। টড তখনও ঘুমাচ্ছিল। পুলিশ যখন তার রুমে ঢুকে তাকে শূন্যে হাত তুলতে বলে তখন সে জেগে উঠে। পুলিশ তখন তাকে জানায় তার স্ত্রী খুন হয়েছে এবং তার পরিস্থিতি তখন আরও খারাপ হতে থাকে। তদন্তকারীরা ডার্লিনের সাথে কি ঘটেছিল তা জানার চেষ্টা করছিলেন, তবে তাদের উত্তরের চেয়েও বেশি প্রশ্ন রেখে দেওয়া হয়েছিল। অনুপ্রবেশকারীর কোনো চিহ্ন না থাকায় পুলিশ সন্দেহ করতে শুরু করে যে শোকাহত স্বামী কিছু লুকাচ্ছেন। তখন তারা টডকে একটি পলিগ্রাফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিল, এবং যখন ফলাফল আসে তখন এটি তাদের সন্দেহকে নিশ্চিত করে। টড পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হন। টডকে যখন জিজ্ঞেস করা হয় তার কাছে কোনো ছুরি আছে কিনা, তখন তিনি বলেন সে কনস্ট্রাকশনের কাজ করে এবং তার একটি চামড়ার দোকান আছে, যার কারণে তার কাছে প্রায় সব ধরনের ছুরি আছে। তখন তাকে হত্যায় ব্যবহৃত অস্ত্রের একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয় তার কাছে এমন কোনো ছুরি আছে কিনা। টড তৎক্ষণাৎ না সূচক উত্তর দেয়, যেটি ছিল মিথ্যা। কোনো ব্রেক ইন বা কোনো অনুপ্রবেশকারীর চিহ্ন ছিল না। ডার্লিনকে তার পরিচিত কেউ টার্গেট করেছিল, যে জানত সে গভীর রাতে বারান্দায় বসে থাকতে পছন্দ করে। সুতরাং ঘাতক এমন কেউ যার সাথে তার ভালো সম্পর্ক ছিল। বাড়িতে তার ছেলে আর স্বামী ছিল, যারা দাবি করেছিল যে তারা কিছুই শোনেনি। তবে পুলিশের অভিজ্ঞতা বলে বেশিরভাগ স্বামী স্ত্রীর খুনের শুরুটা হয় তর্কবিতর্ক থেকে, এরপর রূপ নেয় শারীরিক লড়াইয়ে, এবং শারীরিক লড়াই থেকে খুনে পরিণত হয়। ডার্লিনকে হারানোর পাশাপাশি পরিবারটিকে টডের উপর সন্দেহের বোঝাও বহন করতে হচ্ছিল। ডার্লিনের ছেলের মতে তার মায়ের কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব এবং সকলের ভালোবাসার পাত্র। তাই তাদের কাছে প্রশ্নটা এমন ছিল, কেন কেউ তাকে আঘাত করতে চাইবে? তাকে হত্যা করা তো দূরের কথা। এবং কে এটা করেছিল? কে এতটা নিষ্ঠুর হতে পারে? পুলিশ যখন টডকে জিজ্ঞাসাবাদের দিকে মনোনিবেশ করছিল, তখনও তাদের কোনো ধারণা ছিল না যে কিছু মাইল দূরেই খুনি ইতিমধ্যে তার পরবর্তী নৃশংস আক্রমণ শুরু করে দিয়েছে। নিউ জার্সির ব্লুমসবারি নামক একটি ছোট্ট শান্ত শহরে ৩৮ বছর বয়সী মনিকা ম্যাসারো বসবাস করতেন। মনিকা স্থানীয় বারে নিয়মিত যাতায়াত করতেন, সবসময় লাইভ মিউজিক শোতে উপস্থিত থাকতেন এবং শহর জুড়ে সুপরিচিত ছিলেন। কিন্তু ডার্লিনের ঘটনার ২ সপ্তাহ পরে কয়েকদিন ধরে তার কোনো চিহ্ন ছিল না। এত ছোট শহরে তার অনুপস্থিতি নজর এড়ায়নি। মনিকা ছোট্ট একটি ক্লিনিং ব্যবসা চালাতেন এবং তার ক্লায়েন্টরা তার নিয়মিত পরিদর্শনের উপর নির্ভর করতেন। কিন্তু যখন কিছু না বলেই দিন কেটে গেল, তখন উদ্বেগ বাড়তে থাকে। তখন স্থানীয় একজন পুলিশ অফিসার তার বাড়িতে পৌঁছালেন এবং তিনি সামনের দরজাটি বন্ধ পেয়ে হ্যান্ডেলটা নাড়াচাড়া করে একটু ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল।
কিন্তু দরজাটি খোলার মুহূর্তেই তিনি বুঝতে পারলেন যে কিছু একটা ভয়াবহ ঘটেছে এখানে। নিচতলায় কাউকে না পেয়ে তিনি বেডরুমের দিকে পা বাড়ালেন। শোবার ঘরের দরজাটি একটু খোলা ছিল, আর তার ভেতর দিয়েই অফিসার বিছানার পাশ থেকে একটা পা ঝুলতে দেখতে পেল। শোবার ঘরের দরজা খুলতেই রক্তে ভেজা একটা মৃতদেহ দেখতে পেলেন, যার গলা কেটে ফেলা হয়েছিল। রুম এতটাই রক্তাক্ত ছিল যে তা রিয়াল বলে মনেই হচ্ছিল না। তদন্তকারীরা ধারণা করেছিল অবিশ্বাস্য রকমের হিংস্রতা এবং ক্রোধের কারণেই কেউ এমন অপরাধ করে বেড়াচ্ছে। কেসটি তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এই কেসে তাদের কাছে তেমন কোনো সন্দেহভাজন ছিল না। পুলিশের বেশ কয়েক দিনের তদন্তের পরেও তারা এমন কোনো ডিএনএ পায়নি যা অপরাধটিকে অন্য ব্যক্তির সাথে যুক্ত করবে, যদিও প্রতিবেশীরা এক ব্যক্তিকে দেখেছেন বলে জানিয়েছিল। মনিকাকে যখন হত্যা করা হয়েছিল তখন কেউ একজন বাইরে ছিল, দরজা নাড়ছিল, জানালা দিয়ে উকি দিচ্ছিল। পুলিশ আশঙ্কা করেছিল ঘাতক হয়তো মনিকার খুব কাছের কেউ হতে পারে, অথবা এটি কোনো র্যান্ডম ব্যক্তি যে ঘরে ঢুকতে চাইছিল। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রাত 11টার দিকে কাছের একটি শহরে আরেকজন মহিলা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। রাতে তার কুকুরটিকে হাঁটানোর সময় তিনি রাস্তায় কালো পোশাক পরা, মুখে মাস্ক এবং কোমরে ধারালো ছুরি বাঁধা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। হঠাৎ লোকটি তার দিকে এগিয়ে আসতে শুরু করলে তিনি দ্রুত তার বাড়িতে ফিরে যান এবং দরজা বন্ধ করে 911-এ ফোন করেন। লোকটি ঘরে ঢুকতে পারেনি এবং পুলিশ আসার আগেই সে আবার অদৃশ্য হয়ে গিয়েছিল। যদিও লোকটি পালাতে সক্ষম হয়েছিল, তবুও মহিলাটি লোকটিকে স্পষ্টভাবে দেখতে পেয়েছিল এবং প্রথমবারের মতো পুলিশ অবশেষে তাদের সম্ভাব্য খুনির একটি বর্ণনা পেয়েছে। রাজ্য জুড়ে দ্রুত খবর ছড়িয়ে পড়ে। সবাই উচ্চ সতর্কতায় ছিল, কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল কেউ জানত না যে সে কখন বা কোথায় আক্রমণ করবে। খুনগুলো খুব দ্রুত এবং ভিন্ন ভিন্ন শহরে ঘটেছিল, যার ফলে খুনের স্পষ্ট ধরন বের করা কঠিন। কিন্তু একটা কমন বিষয় ছিল সকল ভিকটিমের গলায় গভীর আঘাতের চিহ্ন। অন্যদিকে টডকে এখনও পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। খুনগুলো চলতে থাকা সত্ত্বেও এবং তার তল্লাশি চালানো সত্ত্বেও পুলিশের নজর এখনও তার উপর ছিল। হত্যাকারী যতই তার খুনের ধারাবাহিকতা অব্যাহত রাখছিল, মৃতদেহের সংখ্যা ততই বাড়তে থাকে এবং তার পাশ দিয়ে যাতায়াতকারী প্রতিটি শহরে ভয়ও বাড়তে থাকে। কিন্তু একটি পরিবার তার মুখোমুখি হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে প্রস্তুত ছিল। 30 জুলাই চেমসফোর্ড, ম্যাসাচুসেটস। ম্যাকডোনা পরিবার তাদের 2 সন্তান রায়ান এবং শিয়াকে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। কেভিন এবং জেনি ম্যাকডোনা হাই স্কুল থেকেই একে অপরকে চিনতেন এবং অবশেষে বিয়ে করেন। ম্যাকডোনা একটি গির্জাগামী পরিবার ছিল, প্রতি রবিবার প্রার্থনায় যোগদান করতেন। তারা এমন একটি পরিবার ছিল যারা সম্প্রদায়ের সকল অনুষ্ঠানে সর্বদা একসাথে উপস্থিত থাকতেন। সেই রাতে শিয়া তার বন্ধুদের সাথে সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে আসেন। সে জানত তার ভাই বন্ধুদের সাথে বেরিয়েছে এবং গভীর রাতে বাসায় ফিরবে, তাই সে তার ভাইয়ের জন্য দরজা খুলে দিতে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ভোর 4টার দিকে পরিস্থিতি একটি ভয়াবহ মোড় নিয়েছিল। শিয়া তার রুমে থাকাকালীনই কাঁচ ভাঙার মতো একটা মৃদু শব্দ শুনতে পেল। কিছুক্ষণের মধ্যেই তার দরজায় একজন কালো মাস্ক পরা লোককে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিথর হয়ে গেল। লোকটি তার হাত দিয়ে শিয়ার মুখ চেপে ধরে তার গলায় একটি ধারালো অস্ত্র চেপে ধরল এবং ফিসফিসিয়ে বলল, যদি সে কোনো আওয়াজ করে তাহলে সে শিয়াকে মেরে ফেলবে। শিয়া তখন আতঙ্কিত হয়ে লাথি মারতে শুরু করে এবং শব্দ করার চেষ্টা করে যাতে পাশের রুমে থাকা তার বাবা মা শব্দ পেয়ে জেগে উঠে। শিয়ার পরিকল্পনা সফল হয় এবং তার বাবা তার শব্দে জেগে উঠে। তার মা ভেবেছিল শিয়া হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে, তাই সে উঠে তার কাছে যেতে চাইলেও কেভিন নিজেই তার মেয়েকে দেখতে উঠে পড়ে। কিন্তু শিয়ার রুমে ঢুকেই কেভিন নিথর হয়ে যায়। সেখানে একজন বিশাল লোক ছিল, শিয়ার মুখ চেপে একটি ছুরি ধরে দাঁড়িয়ে। তার বাবা সাহসের সাথে লোকটির উপর ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। বাড়ির কোলাহল জেনিকে সংকেত দিয়েছিল যে কিছু একটা সমস্যা হয়েছে। সে দৌড়ে শিয়ার রুমে গেল, কিন্তু দেখতে পেল তার স্বামী শিয়ার পাশে একজন অপরিচিত ব্যক্তির সাথে লড়াই করছে। দ্বিতীয়বার চিন্তা না করেই সে ছুরিটা ধরতে এগিয়ে গেল এবং কেভিন আর জেনির সাথে লোকটির লড়াই শুরু হল। কেভিন তার মেয়েকে 911-এ ফোন করে তার বন্দুকটা নিয়ে আসতে বলে। যদিও তার কাছে কোনো বন্দুক ছিল না, কিন্তু কেভিন এটি বলেছিল যাতে সে কিছুটা ভয় পায় এবং তার মনোযোগ অন্যদিকে যায়। শিয়া দৌড়ে নিচে গিয়ে সাহায্যের জন্য পুলিশকে কল করে, কিন্তু সাহায্য না আসা পর্যন্ত কেভিন আর জেনিকেই এই বিশাল আকৃতির লোকটির সাথে লড়াই চালিয়ে যেতে হবে। বিবাহিত দম্পতি তাদের সর্বশক্তি দিয়ে অপরিচিত ব্যক্তিকে ধরে রাখল, কিন্তু তারপর কেভিনের হাতের মুঠো মাত্র এক মুহূর্তের জন্য থমকে যায়,
কারণ সে তার স্ত্রীর হাত দিয়ে রক্ত ঝরতে দেখতে পেল। কেভিনের বিভ্রান্তি টের পেয়ে অনুপ্রবেশকারী তার সুযোগটি কাজে লাগাল। সে কেভিনকে পিঠে নিয়ে উঠে দাঁড়াল এবং ছুরিটা জেনির হাত থেকে পিছলে গেল। লোকটি দরজার দিকে ছুটে গেল, কিন্তু সে ছাড়া পাওয়ার আগেই কেভিন এবং জেনি তাকে আবার ধরে ফেলল। সাহায্য না আসা পর্যন্ত তাকে ধরে রাখার জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ। হাই স্কুলে থাকাকালীন কেভিন রেসলিং করত, যেই কারণে সে জানত এই বিশাল আকৃতির দানবের জন্য শ্বাসরোধের যন্ত্রণাই একমাত্র জিনিস যা তাকে আটকাতে পারে। কেভিন লোকটির গলা চেপে ধরল এবং তার সম্পূর্ণ ওজন পিছনের দিকে দিয়ে লোকটিকে তার সাথে টেনে নামিয়ে দুজনেই মেঝেতে পড়ে গেল। এইদিকে শিয়া 10 মিনিট ধরে বাইরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন, কিন্তু হঠাৎ বাড়ির সবকিছু শান্ত হয়ে গেল। তিনি জানতেন না যে তার বাবা মা অনুপ্রবেশকারীকে পরাস্ত করেছেন কিনা বা এর চেয়েও খারাপ কিছু ঘটেছে কিনা। হঠাৎ শিয়া একটি পুলিশের গাড়ি আসতে দেখল। পুলিশ বাড়িতে পৌঁছাতেই সে দ্রুত পরিস্থিতি বুঝিয়ে বললেন। অফিসাররা বিন্দুমাত্র দ্বিধা না করে ভিতরে ঢুকে সোজা তার শোবার ঘরের দিকে রওনা দিল। সে পেছন পেছন যাচ্ছিল, তার হার্টবিট বেড়ে চলছিল, কারণ তার বাবা মা বেঁচে আছে কিনা তা নিশ্চিত নয়। বেডরুমে ঢুকেই সে দেখল তার বাবা লোকটিকে ফ্লোরে চেপে ধরে রেখেছে এবং তার মা তাদের উপর দাঁড়িয়ে তার হাতে ছুরিটি ধরে রেখেছে। এরপরে পুলিশ লোকটিকে ধরে হাতকড়া পরায় এবং সেই রাতে প্রথমবারের মতো পরিবারটি অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছিল। যে লোকটির বিরুদ্ধে তারা এত লড়াই করেছিল তাকে অবশেষে স্টেশনে আনা হয়েছিল, যেখানে পুলিশ তার মুখোশ উন্মোচন করেছিল। তার নাম অ্যাডাম লেন। তার বয়স 40-এর কোঠায়। তিনি একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন এবং তার কোনো উল্লেখযোগ্য অপরাধের ইতিহাস ছিল না। অ্যাডাম উত্তর ক্যারোলিনার একটি শান্ত শহর জোন্সভিলে তার স্ত্রী এবং বাচ্চাদের সাথে একটি বাড়িতে বসবাস করতেন। যদিও অ্যাডামকে প্রাথমিকভাবে বাড়িতে আক্রমণের জন্য গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ শীঘ্রই আবিষ্কার করেছিল যে তিনি একজন ট্রাক চালক এবং এক স্টেট থেকে অন্য স্টেটে ঘুরে বেড়াতেন। তার ট্রাকটি ম্যাকডোনা বাড়ির কাছে পার্ক করা ছিল। তারা যখন ট্রাকটিকে আরও নিবিড়ভাবে পরীক্ষা করতে শুরু করল, তখন তারা বুঝতে পারল যে লোকটির অতীতে আরও অন্ধকার কিছু লুকিয়ে থাকতে পারে। পুলিশ ট্রাকের মধ্যে কিছু ছোট ও বড় ছুরি, মাজায় ছুরি ঝোলানোর বেল্ট, কালো মুখোশ, শ্বাসরোধকারী তার এবং আরও কিছু চাইনিজ অস্ত্র পেয়েছিল। তখনই তারা বুঝতে পারল যে সে কেবলমাত্র একজন সাধারণ চোর নয়। গোয়েন্দারা আরও গভীরভাবে অনুসন্ধান করার সময় তারা অ্যাডামের জিনিসপত্রের মধ্যে ভয়ঙ্কর কিছু খুঁজে পেয়েছিল। তারা একটি ডিভিডি প্লেয়ারের ভেতরে একটি সিনেমা পেয়েছিল, যার নাম ছিল হান্টিং হিউম্যানস। এতে একজন হত্যাকারী কোনো উদ্দেশ্য ছাড়াই হত্যা করে, কেবলমাত্র হত্যার শিহরণ অনুভবের জন্য। সিনেমার পদ্ধতির সাথে সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ডের সন্ধানে পুলিশ অন্যান্য রাজ্যের বিভাগগুলিতে যোগাযোগ করতে শুরু করেছিলেন। একটা ডিটেইল বারবার আসতে থাকে, নিহতদের প্রত্যেকের গলা কাটা হয়েছে। তদন্তকারীরা দ্রুতই লক্ষ্য করেন যে এই হত্যাকাণ্ডগুলি সিনেমার দৃশ্যের প্রতিফলন ছিল। অ্যাডামের মনে হয়েছিল সিনেমাটি কেবল দেখার জন্যই ছিল না, এটি ছিল তার জন্য একটি নির্দেশিকা। প্রতিটি হত্যাকাণ্ড সিনেমার দৃশ্যের মতো পরিকল্পিত ছিল। প্রত্যেক ভুক্তভোগীর একটি ভূমিকা ছিল যা অ্যাডাম তাদের জন্য বেছে নিয়েছিল। অ্যাডাম শুধু অনুকরণ করছিল না, সে সিনেমাটিকে জীবন্ত করে তুলছিল, একের পর এক স্বীকার করে। অপরদিকে নিউ জার্সিতে অফিসার জেফ নোবেল, যিনি মনিকা ম্যাসারো হত্যার তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি অ্যাডামের সাথে এই কেসের একটি সম্ভাব্য লিঙ্ক দেখতে পেয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, যারা অ্যাডাম লেনকে হেফাজতে রেখেছিলেন। কিন্তু ডিএনএ না থাকায় মনিকার হত্যাকাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র নিশ্চিত করা যায়নি। তবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধেও অফিসাররা ম্যাসাচুসেটসের তদন্তকারীদের কাছ থেকে একটি কল পেয়েছিলেন, যা মামলার সবকিছু পরিবর্তন করে দিবে। মূলত তারা জানতে চেয়েছিল যে মনিকা ম্যাসারোর হত্যার সময় বা তার কাছাকাছি সময়ে অ্যাডাম লেন নিউ জার্সিতে ছিলেন কিনা। এবং হঠাৎ গোয়েন্দা টাইরোস একটি রসিদ খুঁজে পেলেন, যেটা ব্লুমসবারি, নিউ জার্সি থেকে এসেছে, যার ডেট ছিল 29 জুলাই 2007, ঠিক সেই সময় যখন মনিকাকে হত্যা করা হয়। জেফ অ্যাডাম লেনের সাথে তার জিজ্ঞাসাবাদ শুরু করতে চেমসফোর্ডের দিকে রওনা হন। সহজ ও হালকা প্রশ্ন দিয়ে জেফ তার জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথম দিকে অ্যাডামকে খুব ভদ্র, শ্রদ্ধাশীল ভদ্রলোক বলে জেফের মনে হচ্ছিল, কিন্তু যখনই জেফ নোবেল হান্টিং হিউম্যানস সিনেমার কথা উল্লেখ করলেন, অ্যাডামের আচরণ পুরোপুরি বদলে গেল। দ্বিধা না করে জেফ তার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন যে তিনি জানেন যে অ্যাডাম ব্লুমসবারিতে মনিকার সাথে কি করেছিলেন। অ্যাডাম অন্যদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে শুধু উত্তর দিল, সে আর কিছু বলতে চায় না। জেফ টেপ রেকর্ডারটি বন্ধ করে চলে যাওয়ার জন্য উঠে পড়লেন,
কিন্তু তারা চলে যাওয়ার আগেই অ্যাডাম আবার তাদের ফিরে আসার জন্য ইশারা করলেন। এবং এবার তারা ফিরে আসতেই অ্যাডাম অবশেষে মনিকা ম্যাসারোর হত্যার কথা স্বীকার করে তার নীরবতা ভঙ্গ করলেন। কিন্তু অ্যাডামের শেষ কথাগুলো জেফের মেরুদণ্ডকে শীতল করে দিল। সে অকপটে প্রতি সপ্তাহে তার রক্তেমাখা ছুরি পরিষ্কার করার কথা বলে, যা দিয়ে সে 107 জনকে হত্যা করেছিল। তদন্তকারীরা আরও অন্ধকার কিছুর সংকেত পেয়েছিল। রাজ্য জুড়ে আরও অসংখ্য খুন হতে পারে যা তার সাথে জড়িত। কিন্তু সেই দিনের পর অ্যাডাম আর কিছু স্বীকার করতে রাজি হয়নি। কেউ জানে না সত্যিকার অর্থে সে কতজনের জীবন কেড়ে নিয়েছে। মনিকার হত্যার জন্য অ্যাডামের স্বীকারোক্তির পরে মনে হয়েছিল যে অবশেষে ন্যায় বিচার হাতের নাগালের মধ্যে ছিল। তদন্তকারীরা উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় লেনের ট্রাক রুট বরাবর অমীমাংসিত অপরাধগুলো অনুসরণ করছিল। কিছুদিন পরেই তদন্তকারীরা অ্যাডামের ছুরিগুলি ল্যাবে প্রেরণ করেছিলেন, এই আশায় যে তারা তার অপরাধের সম্পূর্ণ পরিধি প্রকাশ করবে। এবং তাই অ্যাডামের জন্য একাধিক বিচার অপেক্ষা করছিল, যার প্রথমটা শুরু হয়েছিল ম্যাকডোনা পরিবারের মামলা দিয়ে। নিউ জার্সিতে খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর এই প্রথম আদালতে হাজির হলেন অ্যাডাম লেন। শিয়া এবং তার বাবা মাকে আবার তাদের আক্রমণকারীর মুখোমুখি হতে হয়েছিল, তবে এবার তার মুখে কোনো মুখোশ ছিল না। অ্যাডামকে কোর্টের অপর প্রান্তে বুলেট প্রুফ পার্টিশনে রাখা হয়েছিল। বিচার শুরু হওয়ার সাথে সাথে ম্যাকডোনা পরিবার সেই রাতের প্রতিটি বিবরণ বর্ণনা করে তাদের স্ট্যান্ড নিয়েছিল। তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ থাকার কারণে অ্যাডাম লেনকে 25 থেকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ম্যাকডোনাদের সাথে সে যা করেছিল তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তার দোষী সাব্যস্ততার যাত্রা কেবলমাত্র শুরু হয়েছিল। 1 মাস পরে ম্যাকডোনা পরিবার তাদের নিজস্ব বিচারকার্য চলাকালীন সময়ে ম্যাসারো পরিবারকে সমর্থন করার জন্য এগিয়ে আসে। যখন মনিকার কেসের বিচারকার্য শুরু হয় তখন তারা মনিকার বৃদ্ধ বাবা মার সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছিলেন। মনিকা ম্যাসারোর প্রতি অ্যাডাম কোনো দয়া প্রদর্শন করেনি। সে তার গলা কেটে ফেলে তাকে মরতে দেখে এবং তারপর তার মৃতদেহটি পর্যন্ত অপবিত্র করে। কিন্তু তখনও সবার মনে একটি প্রশ্ন ছিল, একজন সাধারণ ট্রাক ড্রাইভার, একজন বাবা, একজন স্বামী কিভাবে এমন ভয়াবহ হত্যাকাণ্ড চালাতে পারে? কিন্তু অবশেষে মনিকা ম্যাসারোকে হত্যার দায়ে অ্যাডামকে আরও 50 বছরের কারাদণ্ড দেওয়া হয়, এবং এর মধ্যে ম্যাকডোনা মামলার অভিযোগ অন্তর্ভুক্ত ছিল না, যার মানে দাঁড়ায় অ্যাডামকে প্রায় 75 থেকে 80 বছর কারাগারে কাটাতে হবে। যদিও ম্যাসারো এবং ম্যাকডোনা পরিবার অ্যাডাম লেনের সাজার মাধ্যমে ন্যায় বিচার দেখেছিল, কিন্তু টড ইওয়াল্ট এখনও তার স্ত্রী ডার্লিনের হত্যার অভিযোগের ওজন বহন করছিলেন। অভিযোগ সত্ত্বেও নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় তার ছিল না। কিন্তু সবকিছুই বদলে যেতে চলেছিল। অ্যাডামের ছুরির ডিএনএ ফলাফল সবেমাত্র ল্যাব থেকে ফিরে এসেছিল। ফলাফলে উল্লেখ ছিল অ্যাডামের ছুরিতে ডার্লিন সহ আরও 5 জনের ডিএনএ পাওয়া যায়। সমস্ত প্রমাণ হাতে পেয়ে তদন্তকারীরা অবশেষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হন। অ্যাডাম হয়তো ট্রাক নিয়ে ঘুরে তার পরবর্তী শিকার খুঁজছিল, এবং তারপর সে বারান্দায় আলো দেখতে পায় যা ডার্লিনের জন্য কাল হয়ে এসেছিল। সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় সবচেয়ে অপ্রত্যাশিত ব্যক্তি। সেই সন্ধ্যায় ডার্লিন অ্যাডামের সহজ শিকার ছিল, এটি ছাড়া তার হত্যার পিছনে আর কোনো কারণ ছিল না। সে মানুষের শিকার করছিল, কিন্তু পুরো একটা দল তাকে শিকার করার চেষ্টা করছিল। টড তার স্ত্রীর জন্য ন্যায় বিচার চাইতে এবং সত্য প্রকাশ করতে প্রস্তুত ছিলেন। ম্যাকডোনা পরিবার অন্যান্য ভুক্তভোগীর পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতিতে অটল ছিল, এবং তারা টড ইওয়াল্টের খবর শুনে তাকে সাপোর্ট করার জন্য আদালতে পৌঁছায়। ম্যাসারো পরিবারও সেখানে উপস্থিত ছিল। ইওয়াল্ট পরিবার বিধ্বস্ত হয়েছিল, কিন্তু অন্যান্য পরিবারগুলি তাদের পাশে দাঁড়িয়ে থাকায় তারা যা ঘটেছিল তা মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। আদালত কক্ষে কিছুটা উত্তেজনা ছিল, কিন্তু প্রচুর কান্না এবং যন্ত্রণাও ছিল। কিন্তু তারপরও অ্যাডামের কাছ থেকে কিছুই শোনা গেল না। সারাটা সময় সে নিশ্চুপ ছিল, মনে হচ্ছিল সে কোনো কিছুই পরোয়া করেনি। টড পূর্ববর্তী বিচারগুলি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন, যার কারণে তিনি জানতেন যে অ্যাডাম ইতিমধ্যেই 80 বছর জেল খাটতে চলেছে। তাই শেষ পর্যন্ত টড একটি আপিল চুক্তিতে রাজি হন, যা অ্যাডামের সাজায় আরও 10 থেকে 20 বছর যোগ করবে। এটি করে তিনি অ্যাডামকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেছিলেন। অ্যাডাম লেনের যাবজ্জীবন কারাদণ্ডের জন্য আবেদন গ্রহণ করা কঠিন ছিল না, কিন্তু সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হোক বা না হোক, এতে টডের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, কারণ অ্যাডামের দ্বারা সৃষ্ট সমস্ত যন্ত্রণার জন্য তিনি যে ব্যথা পেয়েছেন তা কোনো কিছুই পূরণ করতে পারবে না। অবশেষে সকল পরিবারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল।
কিন্তু সেদিন অ্যাডাম ধরা না পড়লে পরিস্থিতি কতটা খারাপ হতো তা কেউ ভাবতেও পারবে না। ম্যাকডোনা পরিবার সেই রাতে শুধু বেঁচেই ফিরেনি, বরং তারা এমন এক হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যা কেউ দেখতে পায়নি। তাদের সাহস কেবল তাদের নিজের পরিবারের জন্যই নয়, বরং আরও অনেক পরিবারের জন্য ন্যায়বিচার এবং নিরাময় নিয়ে এসেছিল। তারা দেখিয়েছিলেন যে যতই প্রতিকূলতা আসুক না কেন, পরিবারের শক্তি এবং সমর্থন আমাদের সবচেয়ে অকল্পনীয় পরীক্ষার মধ্য দিয়েও এগিয়ে নিয়ে যেতে পারে। ম্যাকডোনা পরিবার বইয়ের নায়কদের মতো। তারা একজন নিরপরাধ মানুষকে জেলে যেতে বাধা দিয়েছে, একজন অপরাধী থেকে সমাজকে রক্ষা করেছে এবং অসংখ্য নারীকে বাঁচিয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর হ্যাঁ, এই দুনিয়ার সব রহস্য কিন্তু এখনও উন্মোচন হয়নি, তাই চোখ খোলা রাখুন যাতে পরবর্তী রহস্য আপনার সাথে না ঘটে। আমরা আবার আসছি এক নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সজাগ থাকুন।